রাজধানী সহ জেলায় জেলায় বিক্ষোভ। ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তায় সরকারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার আহ্বান বিএনপির। ভারতীয় আধিপত্য চলবে না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কোনো আগ্রাসনে বাংলাদেশ আর নিচু হবে না। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলেও নষ্ট করছে ভারত, বললেন উপদেষ্টা। ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। ওনাদের কারণে আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের মেয়াদ 4 বছর চায় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান পুনর্লিখনের দাবি। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একজনকে দল, সরকার প্রধান ও সংসদ উপনেতা না করার প্রস্তাব। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে সেনাপ্রধান সিদ্ধান্ত গ্রহণে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বান। নাগরিক সেবা নিতে 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা। নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সংঘাতে উস্কানি দিয়ে ভারত বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নেতারা। ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তায় সরকারকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র বা মোদিদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে অপমানিত করতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইনশাল্লাহ এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, বাংলাদেশে সাম্প্রতিক বিভাজন তৈরির চেষ্টা করছে ভারত। তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো, বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে। এটাই হচ্ছে তাদের একেবারে এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান। কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে। ভারতে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তায় দ্রুত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানিয়ে রিজভী বলেন, তাদের দেশে সাম্প্রদায়িক সহিংসতার জন্য মোদি মমতার নজর দেওয়া প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড। তাদের নিজেদের দেশে মুসলিম, খ্রিস্টান, নিম্নবর্ণের, দলিত, হিন্দু, শিখ সহ সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই। এদিকে বাংলাদেশ মিশনে হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত প্রকাশ্যে ক্ষমা না চাইলে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে বাংলাদেশ মিশনের নিরাপত্তায় কলকাতায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কিন্তু কারো কোনো ক্ষতি করি নাই, অথচ তারা কিন্তু আমাদের দেশের উপর সব দিক থেকে প্রভাব ফেলার চেষ্টা করছে। এই ঘটনায় জড়িত উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডিয়া সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি মনে করি ইন্ডিয়াকে আন্তর্জাতিক আদালতের সামনাসামনি মুখোমুখি করা উচিত। কলকাতার জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এবং এই হিন্দু উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইলেও ভারত নষ্ট করছে বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে চাঁদপুরের নির্মাণাধীন লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, সম্প্রীতির বন্ধন ধরে রাখতে না পারলে ভারত বিমুখ হবে বাংলাদেশিরা। প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন
তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না। ওনাদের কারণে আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল নেইবার। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। এছাড়া 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সোমবার দায়ের করা রিটে আইন অনুযায়ী ভারতীয় চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধের আবেদন করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমাদের দেশে নাকি কি অনেক মানে তাদের অত্যাচার করা, হিন্দুদের অত্যাচার করা হয়, জাতিসংঘ মিশনের তদারকি পাঠানোর কথা বলছে। এই কথাগুলো যে বলে তাদেরকে হয় কি আমাদের আঞ্চলিক অখণ্ডতা, আমাদের সার্বভৌমত্ব এটা নষ্ট হয়। আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে বহর প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সিদ্ধান্ত গ্রহণে বাহিনীর সদস্যদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। চট্টগ্রামে মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আহ্বান জানান সেনাপ্রধান। এবার 24 নারী সহ 231 অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কঠোর প্রশিক্ষণের পর সন্তানের সাফল্যে খুশি অভিভাবকরাও। ও আমার খুব আদরের একটা ছোট ভাই। ও যখন প্যারেড করছিল আমার অনেক চোখে পানি চলে আসতেছিল। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে দেশের সেবা করতে পারে। সংস্কার নয়, সংবিধান পুনর্লিখন চায় জাতীয় নাগরিক কমিটি। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছেন সংগঠনটির 7 সদস্যের প্রতিনিধি। 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। সংবিধান আমাদের প্রণয়ন করতে হবে, পুনর্লিখন করতে হবে। নতুন লিগ্যাল ফ্রেম অর্ডারের আন্ডারে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। সংসদ না বলে এই সংস্থাটাকে আইনসভা নামে পরিচিত করা হোক এবং 2/3 ভোটের মাধ্যমে যে নতুন সংবিধানকে চেঞ্জ করার যে প্রক্রিয়াটা আছে, আমরা চাই যে সেই প্রক্রিয়াটা আর না থাকুক। জীবনে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। জাতীয় পরিষদের সদস্য এবং তাদের পরিবারের সম্পত্তির হিসাব বছরে 2 বার জনগণের সামনে হাজির করতে হবে। সম্পদ বৃদ্ধি বৈধ উপায়ে ও যৌক্তিকভাবে হয়েছে কিনা তা দুর্নীতি দমন কমিশন নির্ধারণ করবে। 2014, 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা 17 ডিসেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। উপ সলিসিটর সানা মোহাম্মদ মারুফ হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এই তালিকা চাওয়া হয়। আগামী 17 ডিসেম্বরের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পরবর্তী দিন 2 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। চিন্ময় দাসের যে রাষ্ট্রদ্রোহী মামলাটা, যে মামলায় গ্রেপ্তার হয়েছিল, সেটা তার পক্ষে মিসকেস করা হয়েছিল জামিন শুনানির জন্য। আজকে ধার্য তারিখ ছিল, আমরা কাউকে দেখি নাই ওনার পক্ষে কোনো ধরনের প্লি নিতে। তবে রাষ্ট্রপক্ষে একটা জমের আবেদন করেছে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে, যদিও আসামি পক্ষের কেউ মুভ করে নাই। এমনি নিয়ম হচ্ছে যে মামলা নথিজাত হওয়া, তো শুনে না হলে এই মামলা থাকবে না, এটা জামিন না মঞ্জুরও হবে না, মঞ্জুরও হবে না। তারপরেও বিজ্ঞ আদালত ন্যায় বিচারের সাথে এটা আগামী 2-1 আবার পরবর্তী তারিখ ধার্য তারিখ শুনানি করছে।
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি 10 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বিত গঠিত 4 সদস্যের বেঞ্চে শুনানি করেন দলটির আইনজীবীরা। আদালতকে তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই জামায়াতের নিবন্ধন বাতিলের রিটটি করা হয়। পরে আদালত 10 ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে 2008 সালে হাইকোর্টে রিট করে তরিকত ফেডারেশন সহ আরেকটি ইসলামিক দল। এ রিটের আলোকে 2013 সালে নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট, যা বহাল থাকে আপিল বিভাগেও। রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিলটি আবার পুনরুজ্জীবিত করা হয়। তারা জনস্বার্থে বলেছেন, কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। ইলেকশন কমিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনে জামাত ইসলামীর পক্ষেই তারা লিখিত এবং মৌখিক সাবমিশন রেখেছে, কারণ তারাই তো রেজিস্ট্রেশন দিয়েছিলেন। এখন এসে আপিল বিভাগে যখন মামলাটি শুনানির জন্য এসেছে, অ্যাডভোকেট অন রেকর্ড সাহেব তিনি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেছেন। এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশন থেকে তাদেরকে আরেকটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে। এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা বলেছেন যে 1 সপ্তাহের ভিতরে ফ্রেশ ইনস্ট্রাকশন তারা নিয়ে আসবেন এবং আগামী মঙ্গলবারে এই ব্যাপারে পরিপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। ঘুষ ছাড়া পাসপোর্ট বিআরটিএ বিচারিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা মেলে না, এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেবা নেয়া 77% মানুষই। নাগরিক সেবা নিতে গত 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এই চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে। টিআইবি জানায়, কেন্দ্রীয় ব্যাংক ও গোয়েন্দা সংস্থা মিলে ধ্বংস করেছে দেশের ব্যাংক ও আর্থিক খাতকে। নতুন পাসপোর্ট তৈরি কিংবা নবায়নে দালালদের খপ্পরে হরহামেশায় পড়তে হয় সেবাগ্রহীতাদের। থানায় মামলা, এমনকি জিডি করতেও আছে ঘুষ লেনদেনের অভিযোগ। সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ ছাড়া ভূমি নিবন্ধন যেন ভাবাই যায় না। গ্যাস, বিদ্যুৎ কিংবা পানির লাইনের অনুমোদনেও একই পরিস্থিতি। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, 2009 থেকে 2024 সাল পর্যন্ত নাগরিক সেবা নিতে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে গেল বছরই সেবা খাতে লেনদেন হয়েছে 10,902 কোটি টাকার ঘুষ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাতের তকমা পেয়েছে পাসপোর্ট। এরপর রয়েছে বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা ও বিচারিক সেবা। সেবা খাতে দুর্নীতি শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন দুর্দশার চিত্র। 2009 থেকে 2024 পর্যন্ত সেবাগ্রহীতারা সেবা নেওয়ার ক্ষেত্রে 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা হয়, সেবা নিতে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে 5,680 টাকা। বিচারিক সেবা নিতে খরচ হয়েছে 30,972 টাকা। সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে বরিশাল বিভাগে। গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। যাদের দুর্নীতি থামানোর কথা তারাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় দুর্নীতি রোধ করা যাচ্ছে না বলে জানায় টিআইবি। দুর্নীতি দমন কমিশনের বিষয়ে তো যত কম বলা যায় ততই ভালো। এমন কোনো অপরাধ নাই যেটাতে পুলিশ আমাদের জড়িত থাকেন না। সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর হিসেবে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা ঘুষের কারণে জিম্মি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাসিনা সরকারের মন গড়া তথ্য উপাত্ত দিয়ে বানানো উন্নয়ন বাতায়নের সমালোচনা করলেও একই উপাত্তের উপর ভর করে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষে মত দিচ্ছে শ্বেতপত্র কমিটি। যুক্তি হিসেবে নেপালের উদাহরণ টেনে কমিটি প্রধান বলছেন, গ্র্যাজুয়েশন না করলে পতিত সরকার সমালোচনার সুযোগ পাবে। তবে তাড়াহুড়ো না করার পক্ষে মত দিচ্ছেন ব্যবসায়ীরা। এলডিসি গ্র্যাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে 2026 সালে চূড়ান্তভাবে বের হওয়ার কথা বাংলাদেশের। হাসিনা সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করেই এই উত্তরণ ঘটবে। অবশ্য এসব তথ্যের অতিরঞ্জনের কথা বলছে স্বয়ং শ্বেতপত্র কমিটি। তারপর কমিটি মনে করে এই গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য প্রয়োজন। রোববার আগারগাঁওয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলে কমিটি প্রধান। এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না, এইটা কোনোভাবেই মিলে না। আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এইটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। যদি কোনো কারণে এলডিসিকে আপনারা এই মুহূর্তে
আগামী বছর আমরা না করি 2026-এ, তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বাণিজ্য সুবিধা হারানোর ভয় না করে গ্র্যাজুয়েশনের পথে থাকা উচিত বলে মত দেন কমিটির আরেক সদস্য মোস্তাফিজুর রহমান। এক্সপোর্টারদের ইনসেনটিভ একটু একটু করে কমানোর চেষ্টা করা হচ্ছিল, তারা বললেন যে না, যবে হবে তবে হবে, এখন কোনো কমানো যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু তথাকথিত সংসদে ওনারা ছিলেন, সমস্যা কিন্তু পরে হবে, এটা একটু আমি ওয়ার্নিং দিয়ে রাখলাম। উত্তরণের আগেই মধ্য আয়ের ফাঁদে আটকে গেছে বলে জানান শ্বেতপত্র কমিটির সদস্য জাহিদ হোসেন। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণে তাড়াহুড়ো না করে তথ্য উপাত্ত নিয়ে আরো বিচার বিশ্লেষণ করার পরামর্শ ব্যবসায়ীদের। আমরা কখনোই গরিব দেশ হিসেবে পরিচিত হতে চাই না, বাট এমন কিছু করা উচিত হবে না যে আমরা গরিব থাকা অবস্থায় আমরা নিজেদেরকে বড়লোক দাবি করলাম, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আসলে গরিব থেকে আরো বেশি গরিব হয়ে গেলাম। পলিটিক্যালি সিদ্ধান্ত না নিয়ে সত্যিকারের অর্থনৈতিক বাস্তবতার উপরে নেওয়া উচিত ছিল। এলডিসি থেকে বের হয়ে গেলে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধার পাশাপাশি স্বল্প সুদে ঋণ গ্রহণের সুযোগও সংকুচিত হয়ে আসবে। অর্থনীতি তো হয় সাদা হয় কালো হয় না। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 11 বছরে প্রায় 61,000 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে লাখের বেশি মানুষের, যাদের 17,150 জনই পথচারী। এমন পরিস্থিতির জন্য অনিয়ম, চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দুষছেন বিশ্লেষকরা। আর শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যর্থ, অভিযোগ নিরাপদ সড়ক চাই আন্দোলনের। মঙ্গলবার নিরাপদ সড়ক চাই আন্দোলনের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচকরা এসব ঘটনাকে দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড আখ্যা দেন। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। যে সড়ক রোড ক্র্যাশ এটাকে মিনিমাইজ করতে হলে, সড়ককে মানে দুর্ঘটনামুক্ত করতে হলে সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইচ্ছার উপর নির্ভর করে। সভায় উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুপারিশ করেন, শুধু আইন নয়, দরকার আইনের যথাযথ প্রয়োগও। নিরাপদ সড়কের জন্য একটি কমিশন গঠনেরও প্রস্তাব দেন তারা। পরিবহন থেকে চাঁদা নেওয়া এবং পরিবহনের নেতারা অযোগ্য লোকদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, মালিকদেরকে রুট পারমিট দেওয়া, এই পুরো জিনিসটি কেবলই মাত্র সড়কে যে দুর্ঘটনা ঘটাচ্ছে তা নয়, একই সঙ্গে নৌ পরিবহনে সেখানে দুর্ঘটনার সংখ্যা কিন্তু আরও অনেক বেশি। সরকারের অনেকগুলো সংস্থা আছে, ব্যক্তি আছে, কাজ আছে, পদক্ষেপ আছে, কিন্তু কোনোটা তো ফলো করা হয় না। দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে ভরে গেছে। কাজে সেই ক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই, আমরা তার প্রতিকার পাই না। শেখ হাসিনা সরকারের আমলে সড়ক ঘিরে নৈরাজ্য, লুটপাটের যে স্বর্গরাজ্য গড়ে উঠেছিল তা এখনো বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন আলোচকরা। এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জনপ্রতিনিধিদের অপসারণের পর ঝিমিয়ে পড়েছে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখার কার্যক্রম। এ কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রায় 68 লাখ টাকা রাজস্ব বকেয়া পড়েছে সিটি কর্পোরেশনের। এতে সংকট থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। প্রতিদিনে এমন ভিড় লেগে থাকে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশন সনদ উত্তোলন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নগরবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের অপসারণের পর থেকে সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সরকার রাজস্ব নির্ধারণ করে দিলেও সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায় রাজস্ব বাকি 67,64,900 টাকা। দীর্ঘদিনেও বকেয়া পরিশোধ না করায় সার্ভারে নিবন্ধন সীমিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভোগান্তি আরও বেড়েছে। মৃত্যু সনদ করতে গেলে কোথাও কিন্তু ওয়ারিশনের কথা উল্লেখ নাই, কিন্তু ওনারা ওয়ারিশন ছাড়া মৃত্যু সনদ জমা নিবে না। 9 নং ওয়ার্ডে যিনি দায়িত্বরত যিনি ছিলেন, উনি আজকে আসে, কালকে আসে, মানে আসে না, আবার হচ্ছে ওনাকে ফোন দেওয়া হয়, ওনাকে হচ্ছে ফোনের মধ্যেও পাওয়া যায় না। 2 দিনে 4 দিনেও আসি ঘুরি যাই, ফোন দিলে পরে কথা বলবো, এইভাবে আমাকে হয়রানি করতেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে। স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়,
আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। আপনি আমার সময় নিয়ে আসেননি তো, তাই না? আমি 12:30 ওঠার কথা দেখলাম, কোনো একটা বাজে। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কার্গো চুরি ঠেকাতে বছরে 25 লাখের বেশি FCL কন্টেইনার শেডের পরিবর্তে বেসরকারি অফ ডকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পৃথিবীর কোনো বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারির বিধান না থাকলেও ঝুঁকি নিয়ে একমাত্র চট্টগ্রাম বন্দর এই কাজ করে আসছিল। তবে অফ ডকগুলোর কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা না বাড়িয়ে বন্দরের এমন সিদ্ধান্তকে বড় ধরনের জটিলতার আশঙ্কা ব্যবসায়ীদের। শেখর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পণ্য ডেলিভারি নিতে প্রতিদিন 4 থেকে 5,000 ট্রাক কাভার্ড ভ্যান যেমন চট্টগ্রাম বন্দরে ঢুকে যানজটের সৃষ্টি করছে, তেমনি যানবাহনগুলোর সঙ্গে 10 থেকে 12,000 ড্রাইভার, হেল্পার এবং কর্মচারী চট্টগ্রাম বন্দরকেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। অবশেষে এই ঝুঁকি কমানোর পাশাপাশি পণ্য চুরি ঠেকাতে সব ধরনের FCL কন্টেনার অফ ডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তুলে ধরা হয়েছে বন্দরের অভ্যন্তরে FCL কন্টেনার খালাস দিতে গিয়ে জটিলতা সৃষ্টির নানা তথ্য। বন্দরের অভ্যন্তরে এই সকল যানজট এবং হ্যাজার্ডগুলা না করার জন্য আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যাতে সবগুলা কন্টেনার অফডক থেকে ডেলিভারির পারমিশন দেওয়া হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে 1 দশক আগে বন্দরের পাশাপাশি চালু হয়েছিল 21টি অফডক। অফডকগুলো বছরে 6 থেকে 7 লাখ রপ্তানি কন্টেনার এবং 3 লাখ আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে। অফডক থেকেই খালাস দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। একটা উল্লেখযোগ্য ভলিউম যেটা এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে ডেলিভারি হচ্ছে সেটা চট্টগ্রাম বন্দরের বাইরে ডেলিভারি হবে অফডকগুলোতে। এতে কিন্তু সামগ্রিক অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে। তবে নতুন অফডক নির্মাণ না করে বন্দরের এই সিদ্ধান্ত কার্যকর করা হলে তৈরি পোশাক খাতকেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। একই সঙ্গে অনুমোদনের অপেক্ষায় থাকা অফডকগুলোকে অনুমতি দিয়ে জটিলতা নিরসনের কথা বলছেন শিপিং ব্যবসায়ীরা। অবশ্য নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টির জন্য বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অফডকগুলোকেই দায়ী করা হয়। এক্সপোর্টটা খুবই সেন্সিটিভ ইস্যু। এখানে আমরা 1 ঘন্টা ডিলে হলেও আমার ভেসেলটা মিস করি। অতএব এই সক্ষমতা দিয়ে কোনোভাবে তাদেরকে ইম্পোর্ট দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে সহজ সত্ত্বে অফডকের অনুমতি দিতে হবে। তারা যেন নিয়মেভাবে আইন মেনে যেন তারা অফডক তৈরি করতে পারে। চট্টগ্রাম বন্দর 2023-24 অর্থ বছরে 31,68,000 TEU কন্টেনার এবং 12 কোটি 32 লাখ মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করেছে। চট্টগ্রাম বন্দর বছরে গড়ে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মাঝে মাত্র 7 থেকে 8 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করছে 21টি বেসরকারি অফডক। নতুন নিয়ম অনুযায়ী অন্তত 25 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করতে হবে এই 21টি অফডককে, যা তাদের সক্ষমতা নেই। এই অবস্থায় আমদানি রপ্তানি কাজে গতি আনতে যেমন অফডকের সংখ্যা বাড়াতে হবে, তেমনি সংযোজন করতে হবে অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। ষাটোর্ধ্ব প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ কুয়েত সরকারের। খসড়া চূড়ান্ত হলে শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। রেসিডেন্সি নবায়ন করতে প্রায় 800 দিনার পরিশোধ করতে হয়, যা বাংলাদেশি টাকায় 3 লাখেরও বেশি। বিপুল পরিমাণে এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন। মহিন রিপোর্ট। কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সী অভিবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার। 2021 সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে 60 বয়সের বেশি বয়স্ক নন ডিগ্রিধারী অনেক প্রবাসী স্বাস্থ্য বীমা এবং সরকারি ফি সহ প্রতি বছরে প্রায় 800 দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন, যা বাংলাদেশি মুদ্রায় 3 লাখ টাকার বেশি। বিপুল পরিমাণে এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হতেন অনেকে।
দীর্ঘদিন পর 60 প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। তিনি বলেন, এমন অভিবাসী আছেন যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার। চাকরি করে জমায় 900 দিনার জোগাড় করতে মানুষের অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এটা ভুল হয়েছে আগে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কুয়েত সরকার এটা শিথিল করছে। এখানে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যবসা করে আসছে, তারা বেশিরভাগই 60 বছরের উপরে বা 60 বছর। তো আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা একটা ভালো অবস্থান নিয়ে আসবে। এই বিরাট সুযোগটা আমাদের হাতে আসতে আছে। ইনশাল্লাহ আমরা যারা ভুক্তভোগী বা 60 বছর বয়স পূর্ণ হয়েছে তাদের আর পূর্বে সামনে আকামা লাগাইতে কোনো টাকা পয়সা লাগবে না। পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্যমতে কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের 60 অভিবাসীদের সংখ্যা 1,23,000। এর মধ্যে ডিগ্রিধারী অভিবাসীর সংখ্যা প্রায় 41,000। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব আল হাসান। গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় পরীক্ষা করাতে বলেছিলেন ইসিবি। সোমবার বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাংলাদেশ অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোট 4 ওভার বোলিং করেন। সাকিব আশাবাদী তার বোলিংয়ে কোনো ধরনের ত্রুটি পাওয়া যাবে না। গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ম্যাচটি তার দল হারলেও 63 ওভার বোলিং করে 9 উইকেট তুলে নেন সাকিব। তবে 2 ফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন, যার কারণে পরবর্তীতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে বলে ইসিবি। সেই পরীক্ষায় কোনো সমস্যা দেখা না দিলে ইংল্যান্ড যে কোনো লেভেলের ক্রিকেট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিবের সামনে। আগামী সপ্তাহেই জানা যাবে পরীক্ষার ফলাফল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের মেয়াদ 4 বছর চায় জাতীয় নাগরিক কমিটি। সংবিধান পুনর্লিখনের দাবি। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একজনকে দল, সরকার প্রধান ও সংসদ নেতা না করার প্রস্তাব। এবং নাগরিক সেবা নিতে 16 বছরে ঘুষ দিতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। পাসপোর্ট, বিআরটিএ ও বিচারিক সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি, টিআইবির প্রতিবেদন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।